নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আমি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন ধরনের একটা রান্নার রেসিপি, ঠাকুরবাড়ির শুক্তো। শুধু রেসিপিই নয়, ঠাকুরবাড়ির হেঁসেলে যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো হতো সেই সমস্ত কিছুর গল্প করব আজ আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করি। তাই পুরোটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী, তিনি নিজে খুব একটা রান্নাবান্না করতেন না, তবে ঠাকুরবাড়িতে যে যেমন রান্না করতেন তিনি সেই সমস্ত রেসিপিগুলো লিপিবদ্ধ করেছিলেন। আর সেখান থেকেই তার দেওরের মেয়ে পূর্ণিমা দেবী ঠাকুর এগুলোকে আবারও নতুনভাবে সংগ্রহ করে প্রকাশ করতে শুরু করেছিলেন। ঠাকুরবাড়ির দুধ শুক্তো এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা সজনে ডাঁটা, বেগুন, করলা, আলু, পেঁপে এবং কাঁচকলা। আমি এই সমস্ত সবজিগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে আরও নিয়েছি সর্ষের তেল, মৌরি বাটা, আদা বাটা, পোস্ত বাটা, তিল বাটা এবং সর্ষে বাটা। এর সঙ্গে আমি আরও নিয়েছি কয়েকটা বড়ি, 5 ফোড়ন, রাঁধুনি এবং দুধ এবং পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি এবং ঘি। সর্বপ্রথম গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে একটা কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বাঙালিদের বর্তমানে যে বিয়েবাড়িতে মেনু কার্ড দেওয়া হয় সেই মেনু কার্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবী। তার একটা খুব সুন্দর নামও দিয়েছিলেন, প্রমণি। গল্প করতে করতে আমার কিন্তু এখন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই সেম তেলে সজনে ডাঁটাগুলোও ভেজে নেব। ডাঁটাগুলো ভাজার জন্য আমি এখানে অল্প কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। প্রজ্ঞা সুন্দরী দেবীর নিরামিষ একটা প্রমণি ছিল, যেমন ভাত, আলু পোড়া, দুধ দিয়ে বেগুন ভর্তা, মূলা সিদ্ধ, আনারস ভাজা, মোচা দিয়ে আলুর চপ, মুগের ফাঁপড়া, আরও অনেক কিছু। দেখুন না, গল্প করতে করতে সজনে ডাঁটাগুলোও ভাজা হয়ে গেল। এরপর আমি ভেজে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো। দেবেন্দ্রনাথের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথ এবং তার স্ত্রী নৃপময়ী দেবী খুব ভালো রান্না করতেন। এদের রান্নার প্রভাব পড়েছিল তার কন্যা প্রজ্ঞা সুন্দরীর উপর। বাবার উৎসাহে প্রজ্ঞা সুন্দরী দেবী ঠাকুরবাড়ির রান্না শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। দেখুন না, বেগুনটাও ভাজা হয়ে গেল। এখন এই সেম তেলে কেটে রাখা আলু, পেঁপে এবং কাঁচকলাও আমি ভেজে নেব। এই সমস্ত কিছু ভাজার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম। এরপর আমি এগুলোকে হালকা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। ঠাকুরবাড়ির নিরামিষ প্রমণি তো শুনলেন, এবার শুনবেন নাকি আমিষ প্রমণি? তবে শোনাই যাক। আমিষ প্রমণিতে ছিল অলিভ রুটি, নারকেলের স্যুপ, ধূমপক্ক ইলিশ, মটনের কলার, ঠান্ডা জেলি, ব্ল্যাম্পস, নারকেলের টফি, আদার মোরব্বা ও কফি। কথা বলতে বলতে সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেল। এখন একটা পাত্রে এগুলোকে তুলে নিই। এরপর আমি ওই সেম কড়াইতে ওই সেম তেলে কেটে রাখা করলাগুলোও ভেজে নেব। আমি এখানে করলাগুলো শেষে ভাজছি, কারণ করলাগুলো প্রথমে যদি ভেজে নিই তাহলে অন্যান্য সবজিগুলো হালকা তেতো লাগে, তাই আমি করলাগুলো শেষে ভেজে নিচ্ছি। করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন না, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত সবজি আমি ভেজে নিলাম। এরপর আমি কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও আমি এখানে রান্না করার জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম এবং সর্ষের তেল গরম হলে তার উপর 1 টিস্পুন রাঁধুনি এবং 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করলাম 1.5 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটার উপর খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। সব কিছুকে তেলের উপর ভালো মতো ভেজে নিলাম। এখন আমি অ্যাড করলাম ভেজে রাখা সবজিগুলো। তখনকার দিনে যখন পাত্রপক্ষ পাত্রী দেখতে আসতো তখন প্রায় একটা প্রশ্ন করা হতো পাত্রীকে, শুক্তোতে কি ফোড়ন দেওয়া হয়? এখনকার দিনে অবশ্য এইসব প্রশ্ন আর হয় না। অবশ্য এই কথাগুলো আমার মায়ের কাছেই শোনা। আমি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে। আমি এখন এতে অ্যাড করব পোস্ত বাটা, সর্ষে বাটা এবং তিল বাটা।
এই সমস্ত কিছুকে আমি এখন গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। জানেন তো, ঠাকুরবাড়ির হেঁসেলে ব্যবহৃত হতো নানান শব্দ, যেমন ছুঁকা মানে ফোড়ন দেওয়া, চির কাটা মানে লম্বাভাবে কাটা, রুটি তোষ মানে সেঁকা পাউরুটি, এগুলো প্রজ্ঞা সুন্দরী দেবী কিন্তু লিখে গেছেন। আর আমার এদিকে কষানোও হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। বর্তমানে রিল লাইফে গাঁদা ফুলের পকোড়া বা গোলাপ ফুলের রসগোল্লা দেখে যতটা চমকে যাই, তার চেয়ে অনেক বেশি চমকে যাব যদি ঠাকুরবাড়ির বিভিন্ন রকম পদের নাম শুনি। কি শুনবেন নাকি? তার আগে শুক্তোতে চিনি অ্যাড করি। শুক্তোতে চিনি কেন? দেবেন্দ্রনাথের পছন্দকে মান্যতা দিয়ে ঠাকুরবাড়িতে শুরু হয়েছিল রান্নায় মিষ্টি দেওয়ার প্রচলন। রান্নাটি প্রায়ই হয়ে এসছে, তাই আমি এখন এতে অ্যাড করলাম মৌরি বাটা। এই রান্নাটির জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণের পরিমাণ আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবং ভেজে রাখা করলাগুলো। প্রজ্ঞা সুন্দরী দেবী নিরামিষ ও আমিষ আহার নামে একটি বই লিখে গেছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিভিন্ন রান্নাসহ তার নিজেরও অনেক আবিষ্কার ছিল, যেমন রামমোহন দোলমা পোলাও, দ্বারকানাথ ভিরমি পোলাও, সুরভি, আরও কত কি। গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও প্রায় হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি লো করে দেব এবং 1 থেকে 1.5 মিনিট রান্নাটি হতে দেব। আর এর সঙ্গে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এবং সর্বশেষে এখানে আমি দিয়ে দিলাম ঘি। তিল বাটা, মৌরি বাটা, এগুলো কিন্তু ঠাকুরবাড়ির শুক্তোরই বিশেষত্ব। এগুলো ছাড়া ঠাকুরবাড়ির শুক্তো অসম্ভব। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীও পাকা রাঁধুনি ছিলেন। তিনিও একবার রবীন্দ্রনাথের আবদারে তাকে মানকচুর জিলিপি খাইয়েছিলেন। আর এই জিলিপি খাওয়ার গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু এখন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি এখন বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে রান্নাটি কিন্তু সত্যি অসাধারণ। একবার বাড়িতে ট্রাই করুন না, দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখন আমার এই রেসিপিটি দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ফটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার সমস্ত নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।